দাদা, যদি আপনি প্রার্থী হন, আপনাদের পার্টির নির্দেশ আপনাদেরকে তো পালন করতে হয়, যাকে যেখানে পাঠায়। যেমন দেখলাম বড়নগরে সজল ঘোষ চলে গেল, তো আপনাকেও যদি এখন মানিকতলা বলে আপনাকে যেতে হবে। বলছি, মানিকতলার ক্ষেত্রে আপনার টাফ ফাইট কি মনে হয়, সুপ্তি পান্ডে না শ্রেয়া পান্ডে? দেখুন, প্রথম হচ্ছে যে একটাই ফাইট, সেটা হচ্ছে তৃণমূল। ঠিক আছে, সেক্ষেত্রে ক্যান্ডিডেট খুব একটা ম্যাটার করে না, করবেও না। আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। তবে হ্যাঁ, সোজা বিষয় হচ্ছে যে কোনো কেউই চাইতেন একটা এনার্জেটিক প্রার্থী, এবং সেক্ষেত্রে সুপ্তি দেবী সিনিয়র, বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু মানে ডেফিনেটলি শ্রেয়া হলে বোধহয় আমাদের যেই ক্যান্ডিডেট হবে তার এনার্জির সঙ্গে ফাইট করে এই সিটটা জেতবার ক্ষেত্রে যে এনার্জিটা দিতে হয় সেটা সে বেশি দিতে তার। যাই হোক, শ্রেয়াকে কত বড় হতে হবে, আর একজন পরিণত বয়সের একজন নারী, তাকে আর কত বড় হতে হবে, ভাল লাগবে। মানিকতলার প্রার্থী ঘোষণা হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্রামে চলে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে বেশি টাফ ফাইট হতো না? মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজে হাতে মানিকতলাটা হ্যান্ডেল করছে, 2 দিন মিটিং করেছে মানিকতলার জন্য, কম কিন্তু নয়। মুখ্যমন্ত্রী 2 দিন সময় দিয়েছে। রুদ্রদা, সময় দিয়ে তো মানে কিছু কি হয়? সময় দিলে তো অন্য কিছু হতে পারে। যাই হোক না কেন, সেটা হচ্ছে সময় দিয়েছেন, এবং জানতে হবে যে কদিন আগেই যিনি দলটল থেকে বেরিয়ে গিয়েছিলেন, সেই কুণাল ঘোষকে আবার দায়িত্ব দিয়েছেন কি সব নাকি, আর ব্যাস হয়ে গেল আর কি। সুপ্তি দেবীর যা হওয়ার আর কি, সেটা কুণাল ঘোষ খুব দায়িত্ব নিয়েই আর কি যাকে, তো সেটা হচ্ছে যে। আর অনিন্দ রাউত, আমি যতদূর আমার কাছে খবর, সেটা হচ্ছে যে এই অনিন্দবাবু ইলেকশনের রেজাল্টের পর থেকেই নেই, তিনি ভারতবর্ষের বাইরে কোথাও একটা আছেন। যিনি নেই তাকে দায়িত্ব দেওয়া, আর এই কুণাল বাবু, যিনি একবার বলেন ইন্টারভিউতে যে একটা বড় কোনো চ্যানেলের ইন্টারভিউতে বলেছিলেন যে এই যে চাকরি দুর্নীতি হয়েছে সেটা তৃণমূল জানতো, আবার বলেছেন যে সন্দেশখালি যে হয়েছে সেটাকে আটকানো যেত। মানে তৃণমূলের বিরুদ্ধেই যার বারবার মারাত্মক মন্তব্য, সেই ব্যক্তি যখন ইলেকশনের এজেন্ট হন, তখন তৃণমূলের বিরুদ্ধেই যে তিনি কালকেই এই সুপ্তি দেবীর বিরুদ্ধেই হয়তো কোনো কথা বলবেন কিনা কানে কানে কাউকে, এটা নিয়ে সুপ্তি দেবীর বোধহয় ঘুম হচ্ছে না, বা না হওয়াটা স্বাভাবিক। যে যে জায়গাগুলোতে তৃণমূলের বড় বড় নেতা, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, তাদের যে এলাকাগুলো, সেখানে বিজেপির ভোট বেড়েছে, এটা আমি বলছি না, নির্বাচন কমিশনের একদম রিপোর্ট, যেটাকে নিয়ে তৃণমূল আলোচনা করছে, বিরোধী দল বিজেপি আলোচনা করছে পশ্চিমবঙ্গে, বাকি কংগ্রেস, সিপিএম, তারা আপনার ইতিমধ্যেই মনে হচ্ছে মানিকতলা, প্রথমত বলছি, আপনি মনে করছেন বিজেপির ক্ষেত্রে এই কুণাল ঘোষ, অনিন্দ রাউত যিনি বাইরে আছেন, প্লাস সুপ্তি দেবী, এগুলো সবই বিজেপির দিক থেকে এগুলো প্লাস পয়েন্ট, বিজেপি এগুলোকে প্লাস পয়েন্ট হিসেবে কাউন্ট করছে, মনে হচ্ছে? দেখুন, কুণাল ঘোষ তো সবসময়তেই পরিষ্কার, তিনি কোথায় রয়েছেন তিনি নিজেই বলতে পারেন না, নাহলে এই ধরনের কথাবার্তা তার দল নিয়ে বলেন কেন প্রকাশ্যে বড় বড় করে? মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন দুর্নীতিতে উনি জড়িয়ে নাম বলেছিলেন। তো যাই হোক না কেন, তো কালকে সুপ্তি দেবীর নামে উনি বলতে পারেন, এবং পরিষ্কার শোনা যাচ্ছে যে সাধন বাবুর ঘোরতর বিরোধী যে পরেশ পাল বাবু, ওখানে তৃণমূলের এক নেতা, যার সঙ্গে সাধন বাবুর কাঁটে কাটাক্কর ছিল তারই দলের, সেই পরেশ বাবুকে এই নির্বাচন কমিটির মধ্যে রাখা হয়েছে। এবং শুনতে পেলাম যে শ্রেয়াকে, মানে সাধন বাবুর মেয়ে, যে রাজনীতির মাঠে কনস্ট্যান্ট দৌড়তো, এবং সুপ্তি দেবী, তার কাছ থেকে তার মেয়েকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে নিয়ে আসা হলো সাধন বাবু বিরোধী পরেশ পাল বাবুকে, এবং মাঝে মধ্যেই যিনি তৃণমূলের বিরুদ্ধে যান সেই কুণাল ঘোষকে। এটা কি একটা শক্ত নির্বাচন লড়বার পক্ষে তৃণমূলের পরিকল্পনা, নাকি ইলেকশন দুর্বল হবার পরিকল্পনা? এবং মমতা ব্যানার্জি যখন হ্যান্ডেল করছে, রুদ্রদা, আপনি কিভাবে বলতে পারেন দুর্বল, ইলেকশনটাকে দুর্বল করার জন্য মমতা ব্যানার্জি নিজে হাতে নিয়েছে? মমতা ব্যানার্জি কাল পরিষ্কার জানিয়ে দিয়েছে শক্তি পান্ডে প্রার্থী হবে। আপনাদের কোনো আপত্তি আছে? আমাদের আপত্তির কি আছে? না না, উনি ওনার বাড়ির আরো যে কোনো ভাইপো ভাইজিকেও প্রার্থী করতে পারতেন, তো আমাদের কেন আপত্তি থাকবে? কি হতে পারে, যাদের দিয়েছেন তাদের সঙ্গে কি সম্পর্ক সেটা জিজ্ঞেস করেছেন।
আমাদের অ্যাডভান্টেজ হবে হচ্ছে আমাদের পরিশ্রম করা, আমাদের যেভাবে প্রত্যেকটা কর্মীকে এই তৃণমূল খুন মারধর, ঘর ভেঙে দেওয়া, প্রাণ কেড়ে নেওয়া, জীবিকা বন্ধ করে দেওয়া, পশ্চিমবঙ্গের মানুষের লুটপাট চুরি যা করেছেন, মানুষের হয়ে কথা বলাটাই আমাদের অ্যাডভান্টেজ। আর ওদের ডিসঅ্যাডভান্টেজ, যাদের নাম এই এই আমাদের এর আগে অভিজিৎ সরকার, বিশ্বজিৎ সরকারের ভাই, তাকে মারবার ক্ষেত্রে এই পরেশ বাবুর নাম জড়িয়ে রয়েছে, খুন মানে অভিযোগের রক্ত লেগে রয়েছে, যেখানে মানুষের বিরুদ্ধে যারা, তাদেরকে যদি জড়ো করার চেষ্টা করছে, ইভেন সাধন বাবুর বিরুদ্ধে যারা ছিলেন, সংখ্যালঘু ওখানে সম্প্রদায় অনেকটাই আছে, সেক্ষেত্রে বিজেপি যেভাবে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় দেখা গেল ধরাশায়ী কার্যত, রুদ্রনীল ঘোষ প্রার্থী হলে কি অনেকটা মেকআপ করতে পারবে সংখ্যালঘুদের উপর? রুদ্রনীল ঘোষ বিজেপি রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা, তার কি কনফিডেন্স আছে? আমি আবার বলছি যে আমি কেন, যে কোনো কেউই যোগ্য মানুষ ওখানে প্রার্থী হয়ে গেলে যে কোনো রকম লড়াই করতে পারবে। আবার বলছি যে মানিকতলাতে লোকসভা নির্বাচনে বিজেপি 3000 ভোটে এগিয়ে রয়েছে, সংখ্যালঘুরা ছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সংখ্যালঘু মানুষদের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনোদিনই কেন্দ্রের বিজেপি সরকার ছিল না, থাকলে চাল ডাল রেশন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য যা যা অঢেল প্রকল্প দিচ্ছে, সেখানে সংখ্যাগুরুরাও যতটা পায় সংখ্যালঘুরাও পায় আমার দেশে। আমার মনে হয় যে সংখ্যালঘু যারা মানুষজন রয়েছেন, তিনি যে ধর্মেরই মানুষ হন, তারা বেঈমান নন। হয়তো তারা যে কোনো ভয়েতে, যে কোনো তৃণমূলের ভয়েতে তারা হয়তো ভোট দিতে বাধ্য হন। এই কদিন আগেই তৃণমূলের নিয়ম মেনে তৃণমূলের বিধায়ক, আমার সিনেমা সহকর্মী বন্ধু, যার মুখ ফাটিয়ে দিল রেস্টুরেন্টের মালিক সোহম, তৃণমূলের নিয়ম মেনে করেছে এটাও, কারণ তৃণমূল এসব করলে তো বীর বলা হয়, তাই বোধহয় করে ফেলেছে। তার নাম কিন্তু ছিল বোধহয় আনিসুল ইসলাম, তাই না? তিনি সংখ্যালঘু। কদিন আগে চাপড়াতে একজন সংখ্যালঘু ভাই বিজেপি করছিলেন বললে তৃণমূল তাকে গুলি করে মারে এবং তার মুন্ডু কেটে নেয়। তার বাবা এখনো আল্লাহর দিকে হাত তুলে তাকিয়ে রয়েছে, প্রার্থনা করছে। তাই সংখ্যালঘু ভাইরা জানে কিন্তু তৃণমূল তাদের কখনই ভালো চায়নি, আসলে ভালো চায়নি। ভোট দিয়েছেন কি কারণে না কারণে এই ইতিহাস আলাদা এবং পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি, সে আমি প্রার্থী হই বা দল যাকে খুশি করে, তারা যে কোনোদিনই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় এবং কেন্দ্রের মোদী সরকার কনস্ট্যান্ট সংখ্যালঘুদের সংখ্যাগুরুদের মতোই সম্মান দিচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, তা তারা জানে। তাই মানিকতলায় আমি প্রার্থী হই, দল আমাকে করে বা যে কোনো কাউকেই করে, আপনাদের কথা মতো যাকেই করে না কেন, তৃণমূল যাকেই প্রার্থী দিক না কেন, সেক্ষেত্রে তৃণমূলের কিন্তু জিতবার আশঙ্কা বেশ কম। না, তার মানে মানিকতলায় খেলা হবে না, মানিকতলায় ভোট হবে। 2 বছর ধরে একটা জায়গা পড়েছিল, 3 বছর ধরে প্রায় বিধায়কহীন অবস্থায়, তৃণমূল খেলাই করছিল। ওই এলাকার যারা মানুষ, তারা তো কোনো পাপ করেনি, তাদের নিয়ে 3 বছর ধরে একটা জায়গাকে ফেলে রেখে দেওয়া হলো, মামলা মকদ্দমা যাই হোক না কেন, অভিভাবকহীন অবস্থায়। তো যাই হোক না কেন, আর শ্রেয়া পান্ডে, তাকে যেভাবে ইচ্ছাকৃতভাবে বসিয়ে রেখে দেওয়া হলো, তিনি ছেড়ে কথা বলবেন বলে তো আমার মনে হয় না। এইভাবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ভাই বা ভাইপোরা তারাই রাজনীতির ক্ষেত্রে তারা এগিয়ে আসবেন বা টিকিট পাবেন, আর বাকি অন্যান্য তাদের দলের যারা তৃণমূল যখন সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছিল, তৃণমূল নেতাদের বিরুদ্ধে চুরি দুর্নীতি অমুক তুমুক যে কোনো অভিযোগ যা উঠছে সেটাকে একদিকে রেখে দিন ব্র্যাকেটে, ঠিক আছে, আর ওই কি কিনলে আরাম ফ্রির মতোই রেখে দিন। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবল রকম ভাবে কোথাও একটা শক্তি কাজ করছে যেদের উঠতে দেওয়া যাবে না। ইভেন আমি আবার বলছি, ছেলেদের ক্ষেত্রে বলা যায় দেবাংশু আমার বিরুদ্ধে দলে রয়েছে। দেবাংশুর ক্ষেত্রেও কিন্তু দেবাংশুকে উঠে আসবার ক্ষেত্রে অনেক তৃণমূলের লালু ভুলুরা তা যা করছে তার থেকে দেবাংশু অনেক বেটার। কিন্তু দেবাংশুকে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা এত ইম্পর্টেন্ট একটা মানুষের পছন্দের পার্সোনালিটি বিজেপি দলের, তার বিরুদ্ধে
যাকেই দাঁড় করানো হতো, তৃণমূলের হাজার লুটপাট ভোট লুট করার প্র্যাকটিস, পুলিশ প্রশাসন সবটা হাতে থাকা সত্ত্বেও তিনি ৭৭,০০০ ভোটের উপরে জিতে গেছেন। এবং তখন দেবাংশুকে দোষ দেওয়া হচ্ছে। আমি অভিজিৎ বাবুর হয়ে গিয়ে প্রচারে ছিলাম, ভয়ঙ্কর রোদ্দুর কাজ করেছি। সেখানে গিয়ে কিন্তু আমি কোথাও শুনিনি যে দেবাংশু নাক ডেকে ঘুমোচ্ছে। আমি শুনেছি যে দেবাংশু বিভিন্ন জায়গায় ঘুরছে। তাই এটা ঘটনা যে তৃণমূলের চুরির বা যে দুর্নীতি, তার বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা স্পষ্ট ভদ্র মুখ, বিরোধী মুখ। সেই ক্ষেত্রে তো তার কাছে যেই জানাবে সেই হারবে। কিন্তু দেবাংশুকে যেভাবে দোষ দেওয়া হচ্ছে, এখানেও কিন্তু যোগ্য ছেলেকে আটকে দেওয়ার ঠিক পদ্ধতি, ঠিক যেমন অভিজ্ঞ তৃণমূলের বর্ষিয়ান নেতাদের ছেলে বা মেয়েদের যেভাবে আটকে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের কোথাও একটা অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। আমি জানি হয়তো এই কথাটা শুনবার পর তৃণমূলের কিছু লোক এটা সত্যি জেনেও আমায় হাই হাই করে গালাগাল দিতে গিয়ে আসবেন। বলছি একদম মানিকতলা, যেখানে সংখ্যালঘুরা আছেন বেশিরভাগ মানিকতলা, যদি তুমি বস্তিগুলো লক্ষ্য করো অনেকেই আছে, তো বলছি সেখানের মতো জায়গা একদম টাফ ফাইট, যেখানে সাধন পান্ডের স্ত্রীকে খোদ মুখ্যমন্ত্রী নিজে হাতে দায়িত্ব নিয়ে দিচ্ছেন। তোমাদের দল, তুমি বলছো নিজেরা আলোচনা করার দল বললে করতে হয়, তো মানিকতলা যদি দেয়, তুমি কি বলছো? দেখুন, প্রথম কথা হচ্ছে, এবার লোকসভা ভোটের নিরিখে যদি আমি খুব ভুল না হই, মানিকসভা বিধানসভায় বিজেপি জিতেছে এবং সেটা ৩,০০০-এর উপরে ভোটে জিতেছে। বিধানসভার ক্ষেত্রে কিন্তু ৩,০০০, ৫,০০০ এই ভোটগুলো কিন্তু কম নয় বিধানসভার নিরিখে। তাই তৃণমূল অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে এবং শ্রদ্ধেয় প্রয়াত বর্ষিয়ান তৃণমূলের নেতা সাধন পান্ডে বাবুর স্ত্রী সুপ্তি দেবী, তাঁকে তিনি বোধহয় শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক, তাদের ওই ছোটবেলা কিনে জানি না, কিন্তু ইউনিভার্সিটির সময়, ওই কলেজ লাইফের সময় থেকেই বোধহয় তাদের যোগাযোগ পরিচিতি এরকম। তো ভালো, কিন্তু সুপ্তি দেবী কখনো পর্যন্ত সরাসরি রাজনীতির মানুষ নয়, বরং সেক্ষেত্রে বারবার উঠে আসছিল মানিকতলায় যারা তৃণমূল করেন তাদের কথাবার্তা বা আলোচনা থেকে যে হ্যাঁ, সাধনবাবুর মেয়ে শ্রেয়া পান্ডে, সুপ্তি দেবীর মেয়ে শ্রেয়া পান্ডের নাম। লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর দেখা যাচ্ছে 4টে জায়গায় উপনির্বাচন। সেই উপনির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো প্রার্থী কে হতে পারে, শাসক দল তো প্রার্থী দিয়ে দিল, কিন্তু এখনো বিরোধী দল থেকে কোনো প্রার্থী দেয়া হলো না। ইতিমধ্যেই জল্পনা উঠছে মানিকতলা থেকে রুদ্রনীল ঘোষ, আমার সঙ্গেই আছে রুদ্রনীল ঘোষ। একটা কথা বলবো, এই মুহূর্তে শাসক দলের হেভি ওয়েট ক্যান্ডিডেট রুদ্রনীল ঘোষ, কারণ তুরুপের তাস বলা যেতে পারে, তার নিজস্ব পপুলারিটি আছে এবং তিনি যথেষ্ট মানুষ, যে মানিকতলার যে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, অনেকেই বলেন সংখ্যালঘু বেশিরভাগ জায়গায়, সেখানে কিন্তু রুদ্রনীল ঘোষ একটা ছাপ ফেলতে পারে। তাই আগে ভাগেই কি রুদ্রনীল ঘোষকে ওখানে তুরুপের তাস হিসেবে বিজেপি খেলতে চলেছে? আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ, কথা বলবো। দাদা, উপনির্বাচনে আপনাকে ভাবা হচ্ছে, একদম সূত্র মারফত যা খবর আসছে, বলছি তুরুপের তাস রুদ্রনীল ঘোষ, উপনির্বাচনে হেভিওয়েট ক্যান্ডিডেট দিতে হবে, বিজেপির ফেস লস হয়েছে, এই লোকসভা নির্বাচনের ফল যা এসেছে, তার মধ্যে রুদ্রনীল ঘোষকে দিয়ে একটা খেলা ঘোরানোর চেষ্টা, কি বল? প্রথমে বলি যে আমি নিজেই বিভিন্ন মিডিয়ার কাছ থেকে বা প্রচুর মানুষের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পারলাম যে আমাকে নাকি প্রার্থী হিসেবে কেউ ভাবছেন বা ভেবেছেন। প্রথমে বলে রাখা ভালো যে এই বিষয়ে আমাদের দলের কোনো সিনিয়র নেতৃত্ব বা অফিসিয়ালি কোনো বার্তা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেইনি। এবার কে কিভাবে মনে করছেন সেই সূত্র, যেমন আপনি বলছেন যে সেটা কি, আমি সত্যি জানি না। আমাদের দলের ক্ষেত্রে যে নিয়ম বা যে পদ্ধতিতে চলে, সেটা তো তৃণমূল বা সিপিএম এর মতো নয়, সম্পূর্ণ আলাদা। রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন তারা একটা সিদ্ধান্ত নেন এবং যেহেতু এটা কেন্দ্রীয় দল, ভারতবর্ষের সব থেকে বড় দল,
তো তাই সেক্ষেত্রে দিল্লিতে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হবে। বিভিন্ন প্রার্থী রয়েছেন, যোগ্য প্রার্থী রয়েছেন, মানে আমার মতে তাদের প্রত্যেকেরই বিভিন্ন এলাকাতে কোন প্রার্থীর প্রভাব কতটা বেশি পড়তে পারে সেই বিষয়ে কাটাছেঁড়া হবে। তারপর যে কোনো কেউই মানিকতলা নিয়ে যখন আপনি বললেন, সেক্ষেত্রে তাকে প্রার্থী হওয়ার জন্য দল নির্দেশ দিতে পারে এবং সেই নির্দেশ যার উপরে আসবে তিনি সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই তিনি দাঁড়াবেন। এবং এক্ষেত্রে আমার কাছে না কোনো ফোন এসেছে, না কোনো কথাবার্তা হয়েছে আপাতত আজ অবধি। এবং আমি এটা বিশ্বাস করি যে যেভাবে 2024-এ দেখুন, এই যে ইলেকশনের আগে ফলাফল বেরোবার আগে যে বিভিন্ন এক্সিট পোল সংস্থা সবকটাই বিভিন্ন রকম হতে পারে, কোনো এক্সিট পোল এজেন্সি বা কোনো চ্যানেল বা কোনো কাগজ, তারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ বা কেউ হয়তো অন্য কোনো দলের কাজ করার পদ্ধতিকে পছন্দ করেন, কিন্তু তা সত্ত্বেও তারা তো কেউ উন্মাদ বা কি বলবো অহেতুক কোনো কথা বলে বেড়ান বলে তাদের তো পরিচিতি নেই। তারা কিন্তু বিজেপি কত আসন পেতে চলেছে এবং তার থেকে কেন কম আসন পেতে চলেছে তৃণমূল, সেই হিসেবে তারা সবাই মিলে, মানে এমনটা নয় যে সবাইকেই বিজেপিকে ভালোবাসতে হবে, সবাইকেই তৃণমূলকে ভালোবাসতে হবে, এমন তো নয়। তো বিভিন্ন মতামতের মানুষও কিন্তু অত্যন্ত পরিশ্রম করে সার্ভেতে যে সংখ্যাটা দিয়েছিলেন অধিকাংশই 24 থেকে 26 বিজেপি। এবার সেটা তাদের দায়। আবার বলছি যে তারা কেউ বদ্ধ উন্মাদ নয় যে তারা মজা করছিলেন সার্ভে করতে গিয়ে। প্রত্যেকেই বড় বড় এজেন্সি, ইভেন ইন্ডিয়া টুডের মতো এজেন্সি, যেখানে তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া টুডে গ্রুপের অনেকেরই সুসম্পর্ক আছে। আমি বলছি না যে তাদের সুসম্পর্ক তো ডেফিনেটলি রয়েছে, তার কারণ হচ্ছে যে সাগরিকা দেবী, রাজদীপ বাবুর ইন্ডিয়া টুডে গ্রুপের সঙ্গে যিনি জড়িয়ে, তার স্ত্রী যিনি এখন তৃণমূলের এই মুহূর্তে রাজ্যসভার এমপি, যার ইন্টারভিউয়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় উঠে চলে গিয়েছিলেন বলে আমরা ভিডিওতে দেখতে পাই এবং জানতে পারি। তো যাই হোক, তারাও কিন্তু সমস্ত সার্ভে টিম তারা বলেছিল যে এটা। আবার বলছি যে ফলাফল না মেলাটা একটা জিনিস, আর যারা দায়িত্ব নিয়ে এটা করছেন তারা কেউই কিন্তু তাদেরকে আমি ফুৎকারে উড়িয়ে দিতে পারি না। তাদের যথেষ্ট রকম একটা বাজারে কাজ করবার ভালো সুনাম রয়েছে। তো যাই হোক, মেলেনি। বিজেপির সিট ছিল হচ্ছে 18টা, সেখান থেকে মাত্র 6টা কমেছে। একটা কমাও ঠিক নয়, সেখানে 6টা কমেছে। কিন্তু লোকে মনে করে ফেলছেন যেন 26টা থেকে 12টা এসে দাঁড়িয়েছে, তা কিন্তু নয়। 18 থেকে 12টা এসে দাঁড়িয়েছে, যদিও এটা কাম্য নয় কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। ঠিক তেমনই আমাদের মধ্যে আলোচনা চলছে, বিভিন্ন রকম পর্যালোচনা চলছে। এত সহজেই এর জন্য হয়নি, ওর মতামতে হয়নি, এই পদ্ধতিটা ফলো করা উচিত ছিল, ওইটার জন্য পেয়ে গেছে। এখানে এখনো পর্যন্ত দেখুন, কেউ জিতে গেলে না আর তখন আর এই সমালোচনাগুলো হয় না। সমালোচনা অবশ্যই দরকার, কিন্তু সেটা গঠনমূলক সমালোচনা, কিন্তু যেটা সব দলেই চলছে। ঠিক তেমনই তৃণমূলেও চলছে যে আমরা এতগুলো আসন পেয়ে গেলাম কি করে। এটা আমি বলে বলছি না, তৃণমূলের একজন জয়ী এমপি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বলেছেন যে আমরা এতটা আসন পাবো, সত্যি বলছি এটা প্রত্যাশা করিনি। তাই দেখবেন যে তৃণমূলের যারা অভিজ্ঞ নেতা রয়েছেন তারা কিন্তু বিরাট বড় উচ্ছ্বাস করছেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন আমাদের বহুদলগুলোই ভোট কমলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে খতিয়ে দেখতে হবে, তিনি কিন্তু এটাও বলেছেন এর সঙ্গে। হ্যাঁ, শুধু তাই নয়, যে যে জায়গাগুলোতে তৃণমূলের বড় বড় নেতা, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, তাদের যে এলাকাগুলো সেখানে বিজেপির ভোট বেড়েছে, এটা আমি বলে বলছি না। নির্বাচন কমিশনের একদম রিপোর্ট, যেটাকে নিয়ে তৃণমূল আলোচনা করছে, বিরোধী দল বিজেপি আলোচনা করছে পশ্চিমবঙ্গে, বাকি কংগ্রেস সিপিএম তারা যে করছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবিছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো রাজনৈতিক দলকেই আমরা কেন হঠাৎ বেশি পেয়ে গেলাম এত যা ভাবছি না সেটা। আবার কেউ দেখছেন যে এমনটা তো হবার কথা ছিল না, তাহলে কি হবে, সেই অ্যানালিসিসটা এত সোজা নয়। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
যে এর আগের যে গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল 2021-এ, সেখানে সারা পশ্চিমবঙ্গের ভোটাররা বিজেপিকে যত ভোট দিয়েছিলেন এবং তৃণমূলকে যত ভোট দিয়েছিলেন, সেই পার্সেন্টেজে গণনাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপিকে এবারে তারা আগের বারের থেকে বেশি ভোট দিয়েছেন এবং তৃণমূলকে শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গের ভোটার কম ভোট দিয়েছেন। হতে পারে তারা বেশি আসনে জিতেছেন, সেই জেতার মার্জিনটাও কিন্তু লোকসভার নিরিখে বিরাট বড় কোনো মার্জিন নয়। দেখুন, লোকসভা হয় 7টা বিধানসভা মিলিয়ে। এবার এই 7টা বিধানসভাতে যদি কেউ 7-10 হাজার ভোটে জেতে, যে কোনো দলেরই, এটা কিন্তু সত্যি খুব চিন্তার। লোকসভায় 7টা বিধানসভা মিলিয়ে টোটাল একটা যে লোকসভা হয়, সেখানে কিন্তু যতক্ষণ না আপনি 50,000 ভোটের ওপারে যেতে পাচ্ছেন, ততক্ষণ কিন্তু যে কোনো সময় যে কোনো দলকে সতর্ক থাকতে হয় যে 50-50 কন্ডিশন হয়ে রয়েছে যারা ভোটার তাদের মধ্যে শাসক এবং বিরোধীকে ভোট দেওয়ার ব্যাপারে। তাই প্রত্যেকেই অত্যন্ত যত্নের সঙ্গে আলোচনা করছেন। প্রসঙ্গান্তরে অনেক কারণ বেরিয়ে আসতে পারে। আর তৃণমূলের কিছু মুখপাত্র, তারা ভাঙা পাত্রের মতো ফালতু যুক্তির জল আটকাবার চেষ্টা করবেন, এটা জানি, কিন্তু তারাও জানেন এটা চূড়ান্ত সত্যি কথা। আমি জানি না এই ক্ষেত্রে শ্রেয়ার ক্ষেত্রে নাকি বোধহয় আমি শুনছিলাম বলা হচ্ছিল নাকি বাচ্চা না ছোট, আমি জানি না।